আরজি করে ধর্ষণ খুন ধর্ষণ মামলায় সিবিআই অনেকবারই আরজি করের বিভিন্ন চিকিৎসক, আরজি করের নিরাপত্তারক্ষী তাদেরকে ডেকেছিল। এবার চার নার্সকে ডেকে পাঠালো সিবিআই, তলব করলো। আজই সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ চলছে চার নার্সকে। চিকিৎসক ধর্ষণ খুন তদন্তের জিজ্ঞাসাবাদে তলব সিবিআইয়ের। সিজিও কমপ্লেক্সে সিবিআই ডেকে পাঠালো এবং চার নার্সকে ওই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ, অর্থাৎ 9 অগস্ট কি ঘটেছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের চার নার্সকে। আর গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার দুজনের দেহ। এই গড়িয়ায় রহস্য মৃত্যুতে প্রশ্ন, এখানে কি আত্মহত্যা নাকি খুন? কারণ ঘরে স্বামীর ঝুলন্ত দেহ, খাটে পড়েছিল স্ত্রীর দেহ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, স্ত্রীর দেহ কিভাবে পড়েছিল এবং কি দেখা গেছে? এখানে কি মনে হচ্ছে যে যা ঘটে স্ত্রীকে খুন করে আত্মহত্যা, এরকম কিছু, বা কারণ কি? একদম পুলিশের প্রাথমিক যেটা অনুমান, স্ত্রীকে প্রথমে খুন করে তারপরে স্বামী নিজে আত্মঘাতী হয়েছেন। এই গড়িয়ার আদর্শনগরে সকালে যখন একটি ছোট শিশু তিনি বাড়ির মধ্যে যান এবং দেখেন যে তার জেঠু গলায় দড়ি দিয়ে ঝুলছে। এরপরে পরিবারের লোকজন যায়, নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশে যেটা প্রাথমিকভাবে মনে করছে যে নিজেদের সম্পর্কে কোলাহলের জেরেই এই আত্মঘাতী বা খুন করে আত্মঘাতী হতে পারে। প্রতিবেশীরা কি বলছেন? কোনো কি সমস্যা ছিল? কোনো সমস্যা আদৌ ছিল কিনা? প্রতিবেশীরা তারা ভাড়ায় থাকছিলেন, বেশ কয়েক বছর তারা ভাড়ায় থাকছিলেন, তাদের শিশু সন্তানও রয়েছে এবং তারা যখন বাড়িতে ফেরেন লাস্ট তাদের সঙ্গে কথা হয়েছে, কোন রকম তাদের মধ্যে অশান্তি তারা লক্ষ্য করেননি বা পারিবারিক কোনো অশান্তি সেইভাবে লক্ষ্য করেনি। তার মধ্যেই এই ঘটনা যথেষ্ট চিন্তায় ফেলেছে যারা বাড়ি মালিক। তিনি যেটা বলছেন যে কোনো সময় তাদের মধ্যে অশান্তি ছিল না। প্রাথমিকভাবে যে মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং পরিবারের আরো সব সদস্যের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে এবং ওই যে শিশু বাড়িতে ছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে জানাইছে। ওকে, ওরা এসে খাওয়া দাওয়া করলো হাসি খুশি ভাবে, তারপর ছেলের বউটা এই ঘরে চলে এসছে। তারপরে ওরা স্বামী স্ত্রী দুজনে ওই ঘরে ছিল। বাচ্চা ছেলে স্কুল থেকে এসে গিয়ে দরজাটা খুলে দেখতে যে বেশ ওই অবস্থা, আমরা গিয়ে দেখি দুজনেই শেষ। শিলিগুড়িতে এবার বাংলা মাস্ট। শিলিগুড়ি পৌর নিগমের নির্দেশিকা জারি হলো। যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো দোকান, যে কোনো হোর্ডিং, সমস্ত কিছু বাংলা আগে, বাংলাতেই লিখতে হবে, তারপরে অন্য ভাষা, অন্য ল্যাঙ্গুয়েজ। শিলিগুড়ি পুরসভা অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক। পয়লা বৈশাখের আগেই প্রস্তুতির নির্দেশ সবাইকে। 21শে ফেব্রুয়ারি এই নিয়েই মেয়র গৌতম দেব কি জানিয়েছিলেন একবার দেখাবো। শিলিগুড়ি বাংলারই একটি শহর, বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য ভাষার সাইনবোর্ড থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড সমস্ত জায়গাতে যাতে লাগানো হয় এবং সেটা বাধ্যতামূলক হয়, আমরা সেই সিদ্ধান্ত পুর বোর্ড থেকে নেব। আমাদের পুরসভা থেকে নজরদারি এবং অনুরোধ থাকবে। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, নির্দেশিকা তো জারি হলো, কিন্তু এই নিয়ে যে নজরদারির কথা বললেন, সেই নজরদারি কড়া কতটা হবে এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো পরিকাঠামো? পার্থর সঙ্গে কথা বলবো। আপনাদের জানাই যে নির্দেশিকা জারি হয়ে গেল, যে জনসাধারণ ও ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিকে অবগত করা হচ্ছে মেয়র পরিষদের সভায় গৃহীত অনুমোদিত সিদ্ধান্ত অনুসারে সাইনবোর্ড, বিজ্ঞপ্তি, হোর্ডিং, সাইনেজ সমস্ত সরকারি বেসরকারি সমস্ত জায়গায় বাংলা মাস্ট। 21শে ফেব্রুয়ারি কি বলেছিলেন দেখালাম গৌতম দেব মেয়র, আর নির্দেশিকা জারি হয়ে গেল। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই যে বললেন নজরদারির কথা বলেছিল এর আগে, এই নজরদারি কিভাবে চলবে? কোনো পরিকাঠামো এবং নজরদারি, মানে যদি না মানে তাহলে কোনো ব্যবস্থা কিছু আছে? বুঝুই না
দোকানের বোর্ড বাংলায় লেখা থাকবে, লেখা মাস্ট। পয়লা বৈশাখের আগেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ অফিস হাসপাতালেও। আর আজকে কি বললেন গৌতম দেব, দেখুন। যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, যে এখানে সমস্ত সাইনবোর্ড, সমস্ত লেখায় অন্যান্য ভাষার বোর্ড থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কোনো সংঘাত নেই, কিন্তু বাংলা ভাষা সব জায়গায় বোর্ড ইত্যাদি লিখতে হবে। তার জন্য আমরা সমস্ত বণিক সভা, অন্যান্য প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবাইকেই আমরা অনুরোধ করব, সরকারের যেগুলো কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান আছে তাদেরও আমরা এই অনুরোধ করব, এবং পুরসভার সমস্ত জায়গায় আমাদের নির্দেশিকা বেরিয়ে গেছে। পয়লা বৈশাখ থেকে আমাদের পুরোদমে আমরা কাজে লাগাবো। রাজনৈতিক উত্তেজনায় মাঝে মধ্যেই দিনহাটা উত্তপ্ত হয়ে ওঠে। আজকেও দিনহাটায় বিধায়ক, কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দের আদালতে উপস্থিতি ঘিরে ব্যাপক রাজনৈতিক যুযুধান। গাড়ির কাচ ভাঙা হলো, গাড়িতে হামলার অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। গো ব্যাক স্লোগান, তৃণমূল কংগ্রেস কর্মীদের গো ব্যাক স্লোগান নিখিল রঞ্জন দের উদ্দেশ্যে, দেখুন। একটা পুরনো মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। পেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকদের এই গো ব্যাক স্লোগান। কি পরিস্থিতি এখন? কারণ এরপরেই পাল্টা মরাপোড়া চৌপথি মোড়ে অবরোধ পদ্মকর্মীদের। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর। হ্যাঁ অয়না, দেখো এদিন দুপুরে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি তার একটি পুরনো মামলা হাজিরা দেওয়ার জন্য দিনহাটা আদালত চত্বরে যান। সেখানে হাজিরা দেওয়ার পর যখন আদালত চত্বর থেকে বেরিয়ে আসছিলেন, সেই সময় সেখানে জড়ো হওয়া তৃণমূল কর্মীরা তাকে দেখে প্রথমে বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পাল্টা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে ধাওয়া করে। এমনকি বিজেপির যেটা অভিযোগ, বিজেপি বিধায়কের যে গাড়ি রয়েছে সেই গাড়িতেও হামলা চালানো হয়, তার কাজ ভাঙচুর করা হয়। খবর পেয়ে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিখিল রঞ্জন দেকে বিধায়কের যে গাড়ি আছে সেই গাড়ি করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। এদিকে এই যে দিনহাটা শহরে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের ওপর হামলা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথিতে পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির এই অবরোধের জেরে চলছে নাকি উঠে গেছে? অবরোধের খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিজেপি নেতাদের আশ্বস্ত করে। এরপরেই বিজেপি নেতা কর্মীরা অবরোধ করে। নিখিল রঞ্জন দের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের? দেখো, তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বাংলার মানুষকে বঞ্চনা করেছে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার বাংলার মানুষকে ঘরের টাকা দেয়নি, ঘরের টাকা আটকে রেখেছে, তাই তৃণমূল কোনো বিক্ষোভ দেখায়নি। সাধারণ যারা কর্মী, দিনহাটার যারা সাধারণ মানুষ, সাধারণ বাসিন্দারা, তারাই এই বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে বিক্ষোভ দেখেছে, বিক্ষোভ স্লোগান দিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কি বলছেন দেখুন। গাড়ির কাজ ভাঙার অভিযোগ ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করা হলো পূর্ব বর্ধমানের ডেপুটি সিওমএইচ পদে। তিনি কর্মরত ছিলেন, তাকে দার্জিলিং এর টিবি হাসপাতালের সুপার করা হলো। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ। গোস্বামী আন্দোলনের অন্যতম মুখ ছিল বলা হয় এবং একই সঙ্গে সিপিএম প্রভাবিত রাজ্যের সরকারি চিকিৎসকদের যে সংগঠন, সেই অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর অন্যতম মুখ ছিলেন। এবং এই ডক্টর সুবর্ণ গোস্বামী, যিনি পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ পদে অর্থাৎ উপ মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন, তাকে বদলি করা হলো দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে। এবং এটা নিয়ে
থেকেই শুরু হয়েছে চর্চা। চিকিৎসকদের একাংশ অর্থাৎ মূলত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সহ বেশ কিছু চিকিৎসক সংগঠনের বক্তব্য যে প্রতিহিংসামূলক ভাবে এই বদলি করানো হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে এটা রুটিন বদলি, এর মধ্যে অন্য কিছু খোঁজা অনর্থক। বেশ।